নমস্কার, দেখছেন বাংলা জাগো সাফ কথা নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। এবং আজকে এই যে নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি রয়েছে, কিন্তু আজকের দিনটা অত্যন্ত ঘটনাবহুল একটা দিন, কারণ একাধিক এই ঘটনা কিন্তু আজকে ঘটে গেছে এই রাজ্যে। প্রথমত সবচেয়ে বেশি যেদিকে আমাদের নজর ছিল যে সুপ্রিম কোর্ট আজকে এসআইআর মামলার ক্ষেত্রে ঠিক কী রায় দেয়, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে 142 অনুচ্ছেদ প্রয়োগ করে আজকে বিশেষ যে ক্ষমতা সুপ্রিম কোর্ট সেটা প্রয়োগ করেছে। এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে তারা কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন, এবং প্রথম দফার ক্ষেত্রে 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 27শে এপ্রিলের মধ্যে যাদের নিষ্পত্তি হবে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন। বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে। এর পাশাপাশি আরও একটি বড় ইস্যু আজকের, যেটা হলো যে যুবশক্তি ভরসা কার্ড, বিভিন্ন ধরনের কার্ড বিজেপির তরফ থেকে বিলি করা হচ্ছে। আমরা দেখলাম যে গতকাল সেখানে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হচ্ছে, এবং আজকে যুবশক্তি ভরসা কার্ডও বিলি করা হচ্ছে। যেখানে নির্বাচনের আর হাতে গোনা দিন বাকি, এই ধরনের কার্ড কি বিলি করা যায় সেই প্রশ্ন উঠছে। তার পাশাপাশি যোগী আদিত্যনাথ তিনি এ রাজ্যে এসে বলছেন যে বাংলা নাকি অপরাধ প্রবণ হয়ে উঠেছে, এবং ক্রাইমের দিক থেকে নাম্বার 1 শীর্ষে রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। সত্যিই কি তাই? এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। শুরু করব আমাদের আজকের বঙ্গযুদ্ধ 2026। এই মুহূর্তে বঙ্গযুদ্ধ 2026 আলোচনাতে আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। প্রথমে পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি। স্বাগত আপনাকে বাংলা জাগোয়। বঙ্গযুদ্ধ 2026-এ আমার সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়াল মিডিয়ামে যুক্ত হয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপি নেতা অমলেন্দু দত্ত, বিজেপির মিডিয়া প্যানেলিস্ট। আপনাকে স্বাগত বাংলা জাগতে বঙ্গযুদ্ধ 2026। এবং কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আত্মজ্যোতি মিত্র তিনিও এসে যোগদান করবেন। অবশ্যই আমরা আলোচনাতে থাকবো। তবে আপনাদেরকে যে বিষয়টা শুরুতেই বলছিলাম, সুপ্রিম কোর্ট আজকে খুব বড় একটা রায় ঘোষণা করেছে, যেখানে এই যে 27 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন যারা ছিলেন তাদের মধ্যে বাদ পড়েছিল, এবং তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল, এবং তারা এই বিধানসভা নির্বাচন 2026-এ অংশগ্রহণ করতে পারবেন কিনা সেই নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছিল। এবং সেখানেই আজকে সুপ্রিম কোর্ট তার রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 142 অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তার এই ঐতিহাসিক রায়, যেখানে 142 অনুচ্ছেদ প্রয়োগ করে বলা হয়েছে যে সংশোধিত নির্দেশনামাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি হলে ভোট দেয়া যাবে। এবং তবে এর জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এবং আপনারা জানেন যে 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, তার আগে ঠিক 21শে এপ্রিল যাদের ট্রাইব্যুনালে এই নিষ্পত্তি হবে তারা প্রথম দফার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 29শে এপ্রিল নির্বাচন রয়েছে, তার আগে 27শে এপ্রিলের মধ্যে যাদের ট্রাইব্যুনালে সেখানে নিষ্পত্তি হয়ে যাবে তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আজকে সুপ্রিম কোর্ট যখন এই রায় ঘোষণা করেছেন তা নিয়েই খুশি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সন্তোষ প্রকাশ করেছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের ফাঁকে সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে, রাখবো আপনাদের সামনে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, এবং কুচবিহারে আমি দিন 8টা থেকে উঠেই হেলিকপ্টারে গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর।
মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ না। আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে, এবং সত্যি আজকের এই সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক রায়, এবং সেক্ষেত্রে এই যে এসআইআর পর্ব সেখানে তো আমরা দেখেছিলাম যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই মামলাতে সওয়াল জবাব পর্বে। এবং আজকে আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি রয়েছে। কৌশিক বাবু, কি মনে করছেন সুপ্রিম কোর্টের আজকের এই রায় সত্যি কি ঐতিহাসিক রায়? একদমই ঐতিহাসিক রায়, এবং সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা ভরসা দুটোই ছিল। ভারতবর্ষের নির্বাচন কমিশন যেভাবে একপেশেভাবে রাজনীতিতে নেমে পড়েছিল সরাসরি বলতে গেলে বিজেপির হয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা আমাদের নেত্রী সুপ্রিম কোর্টের উপরে ভরসা রেখেছিলেন, এবং বাংলার জনগণ যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত আমাদের নেত্রী করেছিলেন যে চিন্তা করবার কোনো কারণ নেই, যারা বৈধ ভোটার তাদের যাতে নাম কোনোভাবেই বাদ না দিতে পারে সেটার জন্য শেষ লড়াই অবধি তিনি লড়ে যাবেন। আমাদের নেত্রী শেষ লড়াই অবধি লড়েছেন, এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট আজকে তাদের বিশেষ ক্ষমতা বলে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন তারাও যাতে ভোটে অংশগ্রহণ করতে পারেন, ভোটদান করতে পারেন, তাদের নিষ্পত্তি করবার একটা সদিচ্ছা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। অসংখ্য সাধুবাদ জানাই আমাদের দেশের উচ্চ আদালতকে, কারণ তারা না থাকলে সত্যি এই যে মানুষগুলো দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যাদের ভোটে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাদেরকেই যে বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছিল, এবং বিজেপি একটা চক্রান্ত চালাচ্ছিল যে বাংলার মানুষকে ভোট থেকে বিরত রেখে তারা বাংলা জয় করবে, সেটা থেকে কিন্তু আজকে বিজেপিকে আমরা আইনগতভাবেও আইনি সহযোগিতায় আমরা সেখানে কিন্তু একটা বিজেপিকে পরাজিতই করলাম বলা চলে। এবং আগামী দিনের নির্বাচনে মানুষ দেখেছে তাদের পাশে কোন দল দাঁড়িয়েছে, তাদের জন্য কারা লড়াই করেছে, এবং মানুষ তাদের সঠিক বিচার বিবেচনা করেই তাদের ভোটটা প্রয়োগ করবেন। কারণ ভোটাধিকার শুধু একটা মানুষের ভোটার কার্ড বা ভোটার লিস্টে নাম থাকাটা তার শুধু ভোট দেওয়ার কাজেই লাগে না, তার দেশের নাগরিকত্বের মেন পরিচয় কিন্তু এটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষও অনেকটা আশ্বস্ত হলেন যে যাদের সত্যিই নাম বাদ চলে গিয়েছিলো ট্রাইব্যুনালে, যারা অ্যাপ্লাই করেছিল তারা একটা সংশয়ের মধ্যে ছিলেন বা আছেন এখনও। তো সেই জায়গা থেকে অন্তত দেশের সুপ্রিম কোর্ট তাদের একটা ভরসার জায়গা দিয়েছে, এবং এটা তৃণমূল কংগ্রেসের জয় বলতে পারি। বোঝা গিয়েছে। অমলেন্দু বাবুর কাছে আমি আসবো, উত্তর নেব। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে বঙ্গযুদ্ধ 2026-এ আমাদের স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন কংগ্রেস মিডিয়া প্যানেলিস্ট আত্মজ্যোতি মিত্র। স্বাগত আপনাকে বঙ্গযুদ্ধ 2026-এ। আমি আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু দত্ত রয়েছেন। অমলেন্দু বাবু, সুপ্রিম কোর্ট আজকে তার এই যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করলে 142 অনুচ্ছেদ প্রয়োগ করেছে, এবং আজকের এই রায় সত্যি কি ঐতিহাসিক রায় বলে মনে করছেন? শুভ সন্ধ্যা অভিজ্ঞা। আজকে আমাদের এই যে এসআইআর যে দ্বিতীয় পর্যায়ে যে পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের 12টা রাজ্যে হচ্ছে। কোথাও এইরকম সুপ্রিম কোর্ট অব দি লিটিগেশন গড়ায়নি। তার কারণ প্রত্যেকটি রাজ্য প্রশাসন এবং যে রাজ্যের রাজ্য সরকার আছে তারা এসআইআর এর যখন পর্যায়ে কাজ হচ্ছে তখন বিএলও থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া থেকে শুরু করে সবাইকে সহযোগিতা করছে। পশ্চিমবঙ্গে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই যে অসহযোগিতার কারণে মানুষকে বিভ্রান্ত হতে হয়েছে। সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সহযোগিতা করার দরকার ছিল সেটাকে না করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্নভাবে অসহযোগিতা করে সাধারণ মানুষের ভোগান্তি যাতে আরো বাড়ে সেই রাস্তাটা করেছিল, যার জন্য সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে চেয়েছিলাম যে এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয়, এসআইআর এখানে করা যাবে না। কিন্তু নির্বাচন কমিশন যবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল, তারপর এই রাজ্যের মানুষকে যেভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে আমরা দেখেছি, এবং সেই ভোগান্তি কিন্তু এখনো ট্রাইব্যুনালের বাইরে লম্বা লাইনে দেখা যাচ্ছে। আজকের এই রায় সত্যি কি, খুব সিম্পল ভাবে জানতে চাইছি, যে ঐতিহাসিক রায় বলেই মনে করছেন? না, প্রত্যেক রায় যেটা জনগণের পক্ষে হবে সেটাই আমাদের সব সময় স্বাগত। যে কোনো রায় আইন বা আদালতে মানুষ যায় কেন,
না যে যদি জনগণের পক্ষে কোনো রায় আনার জন্য। আমরা তো প্রথম দিন থেকে বলছি যে এসআইআর সুষ্ঠুভাবে করতে হবে, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন যে এসআইআর করতে কিন্তু দেবেন এক্ষেত্রে না। যদি সুষ্ঠুভাবেই তো করতে যখন হতো তাহলে সরকারের কেন কোনো- এত কম সময়ের মধ্যে করা হলো? সেক্ষেত্রে তো আরেকটু সময় নিয়ে সরকারি করা যেত। তন্ত্রকে কাজে লাগিয়ে ইচ্ছাকৃত কিছু ভুল ভ্রান্তি যদি করা হয় বা ইচ্ছাকৃত কিছু যদি ভুল এন্ট্রি করা হয়, তার ভোগান্তি কিছু মানুষকে ভুগতে হয়। সেই ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে, এইটা সাধারণ মানুষও বুঝতে পেরেছে। আজকে নির্বাচন কমিশনকে ধরুন কোনো ভুল যদি ডাটা এন্ট্রি করতে বাধ্য করা হয়, তারপরে সেটাকে যদি কোর্টে গিয়ে লিটিগেশন দেখানো হয়, তাহলে স্বাভাবিক কোর্টও বুঝতে পেরেছে যে নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য যেসব অফিসার বা যেসব ডাটা এন্ট্রি করার জন্য বিএলওরা যারা দায়িত্বে ছিলেন তারা কিছু কাজ হয়তো ঠিক করেননি, তার জন্য এখানে জুডিশিয়ারি একটা অবজারভেশন দেওয়া হয়েছিল। জুডিশিয়ারি অবজারভেশনের পরেও যে কাজগুলো ভুলভ্রান্তি ধরা পড়েছে সেগুলোকে রেকটিফাই করা হচ্ছে, তার জন্য ট্রাইব্যুনাল আছে। কিন্তু সুপ্রিম এবং কোর্টের আজকের এই ট্রাইব্যুনাল তো রায় এই থেকে তো জন্যই করা স্পষ্ট যে হয়েছিল। সুপ্রিম কোর্ট এটাও মনে ট্রাইব্যুনাল করছে যে রায়টা তো যাদের অবশ্যই নাম ট্রাইব্যুনাল বাদ গেছে এবং রায়টা- তাদের মধ্যেও দেখুন, নিশ্চয়ই ট্রাইব্যুনাল জেনুইন করা হয়েছিল ওই ভোটাররা জন্যই তো। রয়েছেন এবং তার কারণেই তো এই সময়সীমাটা বৃদ্ধি করা হলো, এটাও তো মনে করছে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনাল করা হয়েছিল ওই জন্যই তো, যে যাদের লিটিগেশন আছে তাদের লিটিগেশনটাকে যাতে আরো রেকটিফাই করা যায়, তার জন্যই তো সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল করেছিল। তো এটা কোনো ঐতিহাসিকের বিষয় তো কিছু নয়, এটাই তো হওয়ার ছিল। ট্রাইব্যুনাল যে করা হয়েছে, ট্রাইব্যুনাল যে কাজটা করবে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, তার জন্যই তো ট্রাইব্যুনাল করা হয়েছিল এবং সেটাই অ্যাকসেপ্টেবল হয়েছে। ট্রাইব্যুনাল যে কাজটা করবে আগামী ধরুন আরো 2 দিন 3 দিন 2-3টে ওয়ার্কিং ডে আছে, তারা যে কাজটা করে সেই কাজগুলোকে অ্যাকসেপ্টেবল করা হবে, এটাই তো হওয়া বাস্তব ছিল। যেটা বাস্তব ছিল সেটাই রায় সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। তা নাহলে তো ট্রাইব্যুনাল তৈরি করার কোনো মানেই ছিল না। যদি ট্রাইব্যুনাল যে কাজগুলো করবে সেই কাজগুলোকে বা যদি কারোর নাম যথারীতি ট্রাইব্যুনাল বলে যে না এটা অ্যাকসেপ্টেবল, তাহলে সেই নামটা তিনি যদি বৈধ ভোটার হন, তিনি যদি ভোট দিতে না পারেন, সেটা তো খারাপ জিনিস। না, একেবারে সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে আজকে স্পষ্ট বলে দিয়েছে, জানিয়েছে যে যাদের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনাল যাদের মনে করবে যে তারা বৈধ ভোটার এবং এই নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারবে, কিন্তু ট্রাইব্যুনাল যাদের মনে করবে যে তাদের তথ্যে কোথাও গাফিলতি রয়েছে এবং যারা এই তালিকাতে সামিল হতে পারছে না, তারা কিন্তু এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকের এই রায় জানিয়ে দিয়েছে। আসবো আমি আবারও আপনার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আত্মজ্যোতি মিত্র রয়েছেন। আত্মজ্যোতি বাবু, আজকে সুপ্রিম কোর্ট এই যে 142 অনুচ্ছেদ প্রয়োগ করলো, এই যে বিশেষ ক্ষমতা সুপ্রিম কোর্ট প্রয়োগ করলো এবং এই যে এসআইআর প্রক্রিয়াতে আপনারাও বারবার বলেছিলেন যে যারা ভোটাররা রয়েছে, বৈধ ভোটাররা রয়েছে, যোগ্য ভোটাররা রয়েছে, তারা যেন এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, অংশ নিতে পারে। আজকে এই সুপ্রিম কোর্টের রায় আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই শুভ সন্ধ্যা জানাই আপনাকে এবং আপনার চ্যানেলের প্রত্যেকদের দর্শককে। দেখুন, রাহুল গান্ধী প্রথম দিন থেকেই বলে এসছে ভোট চোর গাদি চোর, এটা আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এ বাংলায় কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় বাংলা, আর আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি সংবিধান রক্ষা করতে আমরা জয় সংবিধান বলছি। আজ প্রমাণ হয়ে গেল যে সংবিধান এমন একটা জিনিস যেখানে দাঁড়িয়ে আমাদের ভোটাধিকার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা পারিপার্শ্বিক অবস্থা সংবিধানের সাথে যুক্ত আছে। যে সংবিধানকে শেষ করে দিচ্ছে এই দুটো দল, তৃণমূল এবং বিজেপি, দুটো দলই কিন্তু শেষ করছে। আমার বক্তব্য একটা জায়গাতে, আজকে এতটা জায়গায় যেতে হলো কেন? আজকে যদি এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে নির্বাচন কমিশন বোঝাতে পারতো, তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হতো না। আর দ্বিতীয় কথা, যারা বিভ্রান্ত সৃষ্টি করলো তার দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি প্রথম বলেছিল যে এসআইআর করতে দেব না, আর এসআইআর করতে হলে আমার বুকের ওপর দিয়ে যেতে হবে, অনেক কথা বলেছিল। কিন্তু আজকে সংবিধানের জয় হলো। আজকে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সত্যি ঐতিহাসিক রায়। আমরা মনে করি যে মানুষ সঠিকভাবে, কিন্তু যে রাজ্যের মানুষের নাম বাদ গিয়েছিল এবং এই ভোটাধিকার নিয়েই প্রশ্ন উঠেছিল, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, আমরা দেখলাম যে তিনি যেভাবে এই লড়াই করলেন এসআইআর নিয়ে, কোথাও গিয়ে আজকের এই রায় সেটাই গিয়েই তো প্রমাণিত হলো যে তিনি সঠিক পথেই এগোচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চ্যানেলে প্রত্যেকটা মিডিয়াতে আই থিঙ্ক আপনাদের আছে যে ডেট ওয়াইজ আন্দোলন, যেখানে মমতা ব্যানার্জি আন্দোলন কবে করেছে আর রাহুল গান্ধী কবে আন্দোলন করেছে। রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে এসছে ভোট চোর গাদি চোর, কারণ রাহুল গান্ধী প্রথম অভিযোগ করেছে কমিশন মানে বিজেপি, বিজেপি মানে কমিশন।
এটা রাহুল গান্ধী প্রথম বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বলছেন, তাহলে আপনারা আন্দোলনটা দেখান। প্রথম আন্দোলন কে করেছে, প্রথম আন্দোলনটা কে করেছে সেটাই দেখালে তো হয়ে যায়। আর দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে বাংলার মানুষের জন্য গেছে, অবশ্যই সেটাকে সাধুবাদ নিশ্চয়ই জানানো উচিত, আমরা সেটাকে জানাই। আমরা একটা কথাই বলি, যদি আজকে এসআইআর নিয়ে এত কথাই ওঠে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল রয়েছে, তিনি ভোট বয়কট করছেন না কেন? যেখানে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলে এসছে আগে ভোটার তারপর ভোট, আগে ভোটার তারপর ভোট। যদি ভোটার, কিন্তু রাজ্যের জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে গেছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখানে অ্যাপিল করেছেন, যেভাবে লড়ছেন, এটাকে তো অস্বীকার করার জায়গা। রাজ্যের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে থাকে, তাহলে উনি আগে এই স্লোগানটা দিত যে আগে ভোটার তারপর ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় তো শাসক দলে রয়েছে, যখন তখন ভোট ডিক্লেয়ার হলে তিনি প্রার্থী ডিক্লেয়ার করে দিতে পারেন, তিনি যে কোনো ক্যান্ডিডেট দিতে, কারণ তার ক্ষমতা আছে, প্রভাব আছে, 294টা আসনে তার ক্যান্ডিডেট রেডি আছে। তাহলে তিনি কেন এখনো পর্যন্ত তিনি বলেননি আগে ভোটার তারপর ভোট? সেটা তো একমাত্র জাতীয় কংগ্রেস, যে দল পশ্চিমবঙ্গে 50 বছর ক্ষমতায় নেই, যেখানে সবাইকে বলা হয় জাতীয় কংগ্রেস নাকি শূন্য। তাহলে সেই শূন্যের দল প্রথম থেকে আন্দোলন করেছে, তার নেতা অধীর রঞ্জন চৌধুরী বলে এসেছে আগে ভোটার তারপর ভোট। সেইটা মমতা ব্যানার্জি কেন করেনি? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বারবার বলেছেন, যারা বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায়, এবং সেই নিয়ে তিনি লড়াই করেছেন, এবং তারা বলেছেন যে বারবার যারা বৈধ ভোটার রয়েছে তাদের নাম যেন সংযোজন করা যায়। আমরাও তো বলেছি বৈধ ভোটার বাদ যেন না যায়। আজকে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাটা দেখুন, একটু নোটিশ করে দেখুন কাদের ভোটার বাদ গেছে, কারা ভোট নেই। তো আমার বক্তব্য একটা, এই দুই দল পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল যেভাবে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলেছে, বিভ্রান্তিকর সৃষ্টি করেছে, তার জন্য জাতীয় কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছে। আমরা বারবার রাস্তায় নেমেছি এসআইআর এর বিরুদ্ধে, আমাদের নেতারা নেমেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেনি আগে ভোটার তারপর ভোট। তার মানে এটা পুরোটা সেটিং এর পলিটিক্স। কৌশিকের কাছে আমি, কৌশিক, প্রথমে অমলেন্দু বাবু বললেন যে বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন না, এটা খুব বাজে জিনিস, খুব খারাপ হচ্ছে। এতদিন কিন্তু ওনারা এই কথাটা বলেননি। আজকে সুপ্রিম কোর্ট যখন ট্রাইব্যুনালে ভট্টাচার্য এর আগে একদিন বলেছিলেন, ঠিক আছে, কেন আমরা প্রথম থেকেই বলা হয়েছে যে বৈধ ভোটাররা ভোট দিতে পারে। বলিনি, আমরা সময় তো বলিনি। আপনি যেটা বলেছেন সেটার উত্তরটা দিতে দিন, শোনার ধৈর্য নেই কেন? তো আজকে ওরা স্বীকার করছে, এতদিন নির্বাচন কমিশনের যে ধরনের অনৈতিক কাজগুলোর উপরে আমরা প্রশ্ন করছিলাম, সেটার উত্তর নির্বাচন কমিশনের কেউ দিচ্ছিল না, উত্তর বিজেপির মুখপাত্ররা দিচ্ছিল। সেখানেই বোঝা যাচ্ছিল যে নির্বাচন কমিশনের সঙ্গে কিভাবে আঁটসাঁট করে বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনটাকেই বানচাল করে দিয়ে তারা ঘুরপথে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে এখানে নবান্নের দখল নেবে। কিন্তু এখন দেশের সংবিধান, দেশের উচ্চ আদালত, আমাদের নেত্রী, আমাদের দল সেখানে আস্থা রেখেছিল এবং আমরা লড়াইটা চালিয়ে গিয়েছিলাম, এবং সেই লড়াইটা চালিয়ে গিয়েছিলাম বলে আজকে যে সমস্ত ভোটারদের নাম বৈধ হওয়া সত্ত্বেও এরা বাদ দিয়ে দিয়েছিল, তাদের অনেকেই ভোটার লিস্টে নাম তুলতে পেরেছেন এবং আগামী দিনেও সেটা পারবেন। এবং দেশের বৈধ নাগরিকরা যাতে ভোট দিতে পারে সেটার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাচ্ছে, এখনও চলবে লড়াই। এবং যতদিন পর্যন্ত বৈধ ভোটারদের নাম যাদের বাদ গেছে, যারা সত্যিই বৈধ ভোটার, তাদের নাম যতদিন না পর্যন্ত ভোটার লিস্টে উঠবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। আর আত্মজ্যোতি বলছিল, কংগ্রেসের মুখপাত্র, ও বলছিল যে পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল বিজেপি দুই দলই নাকি বিভ্রান্ত করেছে মানুষকে। যদি তৃণমূল কংগ্রেসের বিভ্রান্ত করারই থাকতো, তাহলে আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য, যারা বৈধ ভোটার তাদের জন্য লড়াই করতে যেতেন না। এটা একটা সহজ যুক্তি এবং সহজ উপায়। আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 15 বছর ক্ষমতায় আছে, এটা কংগ্রেসের একটা গাত্রদাহের কারণ। পশ্চিমবঙ্গে এরা একটা সময় বিরোধী দল ছিল, কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করেছিল, বিরোধী দলের মর্যাদাও পেয়েছিল। পরবর্তীকালে ওরা ওদের ভোট ধরে রাখতে পারেনি, ওদের সব ভোট বিজেপিতে চলে গেছে, ওরা এখন শূন্য, ওরা দিশেহারা। এখন এই ধরনের ভুলভাল কথা বলে যে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিজেপি বিভ্রান্ত ছড়াচ্ছে, তৃণমূল বিভ্রান্ত, আসলে বিজেপি যে বিভ্রান্তিটা তৈরি করেছে সেই জায়গাটা নিয়ে আত্মজ্যোতির কিন্তু বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে অমলেন্দু বাবু, আজকে সুপ্রিম কোর্ট এই যে রায় দিল, যেখানে 142 অনুচ্ছেদ প্রয়োগ করলো, বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো, পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোথাও গিয়ে কি বিজেপির মুখ পুড়লো আজকের এই রায়ের পর? না, এই যে ঘটনাটা আপনি ভাবুন,
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো কিছু না পেয়ে এই যে এসআইআর পদ্ধতির সাথে প্রথম দিন থেকে ডে 1 থেকে বিজেপি কে জড়িয়ে দিতে চাইছে। এসআইআর পদ্ধতিটা তো বিজেপির কাজ নয়। বিজেপিকে জোড়ানোর কি না, আছে? কেউ জড়িয়ে দিতে চায়। আপনাদের নেতারা বলেছে এসআইআর হবে আর বাংলা থেকে লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গাদের বাদ দিয়ে দেওয়া হবে। অমলেন্দু বাবু আগের দিন আপনাকে প্রশ্ন করেছিলাম, আজকেও প্রশ্ন করছি, এসআইআর নেতারা যেভাবে এইটা নিয়ে প্রশ্ন করছেন তাতেই জড়িয়ে গেছে। এসআইআর এর মাধ্যমে অমলেন্দু বাবু কজন রোহিঙ্গার নাম বাদ দিতে পেরেছেন একটু দেখাতে পারবেন? প্রশাসনকে দলীয়ভাবে কাজে লাগায়। বলছি কজন রোহিঙ্গার নাম বাদ গেছে একটু বলতে পারবেন? আপনাদের নেতা শুভেন্দু অধিকারী, আপনাদের নেতা সমীর ভট্টাচার্য, আপনাদের নেতা রাহুল সিনহা, আপনাদের নেতা দিলীপ ঘোষ সব বলেছিলেন কোটি কোটি রোহিঙ্গা ঢুকে আছে, পশ্চিমবঙ্গে সব রোহিঙ্গারাই বাস করে। কজন রোহিঙ্গা বাদ গেছেন একটু দেখাতে পারবেন লিস্ট থেকে? একটু কজন রোহিঙ্গা বাদ গেছে? গৌরব ঠাকুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারা তো প্রত্যেকেই বলেছিলেন যে এই এসআইআর এর ফলে ঘুষপেটিয়ারা বাদ যাবে, তার কারণেই তো নাম জড়িয়েছে আপনাদের। না না, দেখুন অবশ্যই বাদ যাবে, বাদ যাবে, তার না, জন্য বাদ তো বাদ দিয়ে দেওয়ার গেছে। পরে তো আবার কংগ্রেসের নাম তো জড়ালো না। আজকে এই যে 65-63 লক্ষ যে আগে বাদ গেছে, ফার্স্ট ফেজে যে 58 লক্ষ বাদ গেছে, তো এগুলো কারা ছিল? এই যে একটা আপনি ভাবুন 6.5 কোটি ভোটারের মধ্যে যদি 58 লক্ষ মৃত বা শিফটেড ভোটার থাকতে পারে, তাতে তো কেউ কোনো কোশ্চেন করছেন না। আরে তাহলে ওই প্রতিনিয়ত সংখ্যাটা কোনো ওই না কোনো মানুষ percentage মারা কম যাচ্ছেন, percentage। যিনি মারা যাচ্ছেন না, তিনি তো ওইটা মৃত তাহলে ভোটার। কেন করেননি? ওইটা এসআইআর করে কেন করতে আরে হলো? এই যে ফেস লিস্ট বেরিয়েছে, যেই লিস্টটা বেরিয়েছে তারপরে তো প্রচুর মানুষ মারা গেছে, তারা তো এখন মৃত ভোটার। ভোট হয়েছে, আপনারা বিএলও কে দিয়ে কেন করাননি? আপনাদের এই আর ওই ইয়ার এটা তো নির্বাচন কমিশনের কাজ, এটা তো নির্বাচন কমিশনের কাজ। এটা কি তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ নাকি? নির্বাচন কমিশন অপারেট করে কারা? নির্বাচন কমিশনকে অপারেট করে কারা? কাদেরকে দিয়ে কাজ করায়? মানুষকে নির্বাচন কমিশন বলে ভাউতাবাজি দেওয়া তৃণমূল শুরু করেছে। কেউ ভাওতাবাজি দিচ্ছে না, নির্বাচন কমিশনের যেটা কাজ সেটা করবে। কারা করেছে? আর সেটা করতে গিয়ে বৈধ ভোটার বাদ দিয়েছে, সেটা করতে গিয়ে তো বৈধ ভোটার বাদ দিয়েছে। এত তাড়াহুড়ো করে করবার তো কোনো দরকার ছিল না। পশ্চিমবঙ্গের নির্বাচনটা হয়ে যাওয়ার পরে একটা সময় ধরে করতে পারতো, আর লোকসভা নির্বাচনের আগে করতে পারতো। এটা শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে করলো? কিন্তু অমলেন্দু বাবু আপনারা প্রথমেই বলেছিলেন যে রোহিঙ্গা ভোটার বাদ যাবে, অনুপ্রবেশকারী ঘুষপেটিয়ারা বাদ যাবে, কিন্তু এই 27 লক্ষ ভোটারের মধ্যে বৈধ ভোটার তারা ঢুকে পড়লে এটা কি অস্বীকার করতে পারেন? দেখুন একটা কথা, 27 লক্ষ যে বৈধ ভোটার তার তো কোনো তথ্য প্রমাণ এখনো তো সবাই যে অবৈধ সেটাও তো আমরা কাছে তথ্য প্রমাণ নেই। 27 লক্ষ বাদ গেছে, সবাই যে অবৈধ সেটাও তো তথ্য ধরে প্রমাণ নিলেন যে এর নেই। মধ্যে 1 লক্ষ বৈধ ভোটার, তারা কি দোষ করলো? যারা দোষ করেনি তার জন্যই তো ট্রাইব্যুনাল। দোষটা করেছে কারা? দোষটা করেছে যারা ডাটাটাকে এন্ট্রি করেছে। সাধারণ মানুষকে আজকে ট্রাইব্যুনালে ছুটতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, আর এটার জন্য বিজেপি দায়ী। এটার জন্য বিজেপি দায়ী। আপনারা জোর করে বৈধ ভোটারদের বাদ দিয়ে ভেবেছিলেন পশ্চিমবঙ্গ জিতে নেবেন, এখন সেই আশায় গুড়েবালি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট অব্দি গেছেন, সুপ্রিম কোর্টে কি মাননীয় মুখ্যমন্ত্রী কি দিয়েছিলেন না? আজকে সুপ্রিম কোর্টে তো আমাদের নেত্রী গেছে বৈধ ভোটারদের লিস্টে নাম তোলবার জন্য। আজকে যদি আপনারা এতই দরদি হবেন পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি, আপনারা সুপ্রিম কোর্টে লয়ার দিয়ে দেননি কেন? আপনারা পশ্চিমবঙ্গের কোটা মানুষ যাদের ভোটার লিস্ট থেকে নাম গেছে, যে বৈধ ভোটারদের নাম বাদ গেছে, তাদের জন্য আপনারা কোথায় লড়াই করেছেন বলুন? আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চাইছেন, আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ গেছে তাদের জন্য আপনারা কোথায় লড়াই করেছেন? এবং এই যে সিদ্ধান্ত, আলটিমেট যে সিদ্ধান্ত, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নেবে এবং সেটা আমরা অবশ্যই ভোট বাক্সেই দেখতে পাবো 23 এপ্রিল এবং 29 এপ্রিল, যে পশ্চিমবঙ্গের মানুষজন তারা আলটিমেটলি কি সিদ্ধান্ত নিচ্ছেন। এই আলোচনা তো চলতেই থাকবে, শেষ হওয়ার নয়। তবে আজকে যেমনটা বলছিলাম যে ঘটনাবহুল দিন, এরপরেও কিন্তু একের পর এক ঘটনা আমরা দেখেছি যে এ রাজ্যে ঘটেছে। আজকে যুব শক্তি ভরসা কার্ড বিলি করা হয়েছে বিজেপির তরফ থেকে। লিয়েন্ডার পেজ, বিজেন্দ্র সিং তারা এসে সেটা বিলি করেছেন, জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পাশাপাশি যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ ক্রাইমের ক্ষেত্রে শীর্ষে, তিনি একথা বলেছেন। অবশ্যই এই বিষয় নিয়েও আমরা আলোচনাতে ফিরবো, উত্তর নেব সকলের কাছে। তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরছি বঙ্গযুদ্ধ 2026 নিয়ে। সঙ্গে থাকুন।
বঙ্গযুদ্ধ 2026 নিয়ে ফিরে এলাম বিরতির পর। দেখুন, যে বিষয়টা বলছিলাম যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতন প্রকল্প নিয়ে বিজেপি বরাবর সুর চড়িয়েছে, কিন্তু যেখানে আর মাত্র 6 দিন বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের, ঠিক তার আগেই আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হচ্ছে, যুবশক্তি ভরসা কার্ড বিলি করা হচ্ছে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে। আজকে রাজ্যে এসেছিলেন বিজেপি নেতা লিয়েন্ডার পেজ, যিনি কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছিলেন, এবং সেখানে এসে লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিং তারা এই যুব শক্তি ভরসা কার্ড তা বিলি করেছেন, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বৃহস্পতিবার অর্থাৎ আজকে লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিং তারা উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে, এবং সেখানে এসেই তারা যুব শক্তি ভরসা কার্ড বিলি করেছেন। অর্থাৎ এই যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে তারা প্রত্যেক যুবক যুবতী তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। আমরা দেখেছিলাম এই প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেই কার্ড কি সত্যি এভাবে বিলি করা যায় আমরা জানি না। আমরা এই বিষয় নিয়ে অবশ্যই উত্তর নেব আমাদের অতিথিদের কাছে। তবে আপনাদেরকে শোনাবো যে এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শশী পাজা তিনি কি বলেছেন এই প্রসঙ্গে আপনাদেরকে শোনাবো। শক্তি কি ভরসা দেবে আমি ঠিক বুঝতে পারছি না। এরা কি ভেবেছে আমরা অশিক্ষিত মানুষ? মাতৃশক্তি গতকাল লঞ্চ করেছে, তথাপি মানে দেয়া, যেটা ভুল করছে। আজকে যুবসাথী দেওয়ার বেলা সে তো প্রস্তুতি নেই, তারা কিন্তু মাতৃশক্তি ওই যুবকদের দিচ্ছে। তার মানে মাতৃশক্তির দিচ্ছে যুবশক্তির লোককে। কতটা জুমলা, মানে জুমলারও জুমলার বাবা মা বেরিয়ে যাচ্ছে। তো গতকালকে জুমলা ছিল, আজকে একটা আরেকটা জুমলা ছিল, জুমলার বাবা মা বেরিয়ে যাচ্ছে। একদম স্ক্যাম, মাদার অফ স্ক্যামস, ফাদার অফ স্ক্যামস ধরে ফেলেছে বাংলার মানুষ। একদম বাংলার মানুষকে একবার অবগত করে দিতে হবে, যুবকদের করে দিতে হবে অবগত। এটাই তারা করে এসছে আসলে অন্যান্য রাজ্যে। ওখানে ডাবল ইঞ্জিনগুলোতে পার পেয়ে গেছে, এখানে পার পাবে না। এটা স্ক্যাম, এটা। আচ্ছা, ও আমরা ছবিটাও দেখছি যুবকদের হাতে। বেচারা যুবকরা বুঝতেও পারলো না। আজকে লিয়েন্ডার পেজ, বিজেন্দ্র সিং, গতকাল আমরা দেখেছিলাম নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি তারা মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করেছিলেন, এবং এই বিষয় নিয়ে গতকালও সাংবাদিক বৈঠক থেকে তোপ দেখেছিলেন শশী পাজা। তিনি গতকাল কি বলেছিলেন রাখবো। আর আরো গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কগনিসেন্স নেবে না, এটা ভায়োলেশন অফ দি মডেল কোড অফ কন্ডাক্ট। আপনার এমসিসি আরম্ভ হয়ে গেছে, তার পূর্ব ঘোষিত যেগুলো এজেন্ডার মাধ্যমে হয়, মানে ম্যানিফেস্টো, ইশতেহারেতে সব দলই ঘোষণা করবে। কিন্তু আপনি ইশতেহারে ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি বলে 3,000 টাকা, আপনি এখন তাদের হাতে কার্ড দিচ্ছেন, আপনি বেনিফিশিয়ারিকে এটা দিতে পারেন না। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আপনি কোনো টাকা, এমনিতেও দেখা যাচ্ছে বিভিন্ন সভাতে প্রার্থীরা হঠাৎ করে গিয়ে কোনো পাবলিকের হাতে টাকা গুজিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তো আমরা সারাক্ষণ কমপ্লেন করে যাচ্ছি। মানে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে টাকাটা গুজিয়ে দিচ্ছে, সেটা মানে ঘুষ দিচ্ছে যে আমায় ভোট দাও। এবার তো এই যে কার্ডের মাধ্যমে আপনি তো ভায়োলেশন করলেন, এটা তো টোটাল ভায়োলেশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বাংলার সিইও কেন এই অফিস দফতর কগনিসেন্স নেবে না? আমরা শুনলেন শশী পাজা, তিনি বলছেন যে এটা ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। কংগ্রেসের কি বক্তব্য? আত্মজ্যোতি বাবু। দেখুন, লিয়েন্ডার পেজ নিয়ে যদি বক্তব্য থাকে, সেটা হচ্ছে প্রথম তৃণমূল কংগ্রেস গোয়াতে এই লিয়েন্ডার পেজকে পাঠিয়েছিল কংগ্রেসকে হারাতে। তো আজকে লিয়েন্ডার পেজ বাংলায় এসে বিজেপির হয়ে কাজ করছে এবং বিজেপিতে জয়েন করেছে। এ তো ধর্মের কল বাতাসে নড়ে, আজকে দেখতে পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা প্রথম দিন থেকেই বলেছি বিজেপি জোড়া ফুল মানে পদ্মফুল, পদ্মফুল মানে জোড়া ফুল। এই লিয়েন্ডার পেজ তো অতীত দেখুন আপনি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিল, আজকে বাংলায় এসে তিনি বিজেপি। এ ছাত্র আর শিক্ষিকার ব্যাপার। এখানে আমরা একটাই কথা বলবো যে আগামী 2023-এ 2026-এ 23 তারিখ এবং 29 তারিখ যে নির্বাচন হতে চলেছে, বাংলার মানুষকে ভেবেচিন্তে ভোট দিতে হবে। কারণ এই না, আমি জানতে চাইছি যে আপনারা কি মনে করছেন যে এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ না? দেখুন, অবশ্যই এটাকে শিক্ষাটা দিয়েছে কে? এই তৃণমূল কংগ্রেস। বিজেপির শিক্ষায় শিক্ষিত তৃণমূল কংগ্রেস
উদাহরণ দাও। শিক্ষাটা তো দিয়েছে। কি শিক্ষা আজকে দিয়েছে? লিয়েন্ডার পেস কে? লিয়েন্ডার পেজ কে সেটা জেনে লাভ নেই। অবশ্যই বিজেপি যেটা করছে, অবশ্যই লিয়েন্ডার পেজ এখন বিজেপি যেটা পশ্চিমবঙ্গে করছে সেটা রোজ- তৃণমূল শিখিয়েছে, আর তৃণমূল যারা করছে সেটা তৃণমূল কি বিজেপি শিখিয়েছে? শিখিয়েছে। অবশ্যই তাহলে লিয়েন্ডার পেজ আজকে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি করছে তৃণমূলের কথা। আজকে না, আপনাকে BJP বিরত এবং- করবো, কিন্তু এই ধরনের ইলেকশনের একেবারে নির্বাচনী প্রচারের যখন শেষ মুহূর্ত, সেখানে এসে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এই ধরনের প্রতিশ্রুতি দিতে আমরা দেখি। দেখুন, তৃণমূল কংগ্রেসকে প্রতিশ্রুতি দিতে দেখেননি বললে লাভ নেই। কিছুদিন আগেই দেখিয়েছেন, আপনারাই দেখিয়েছেন, আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পেয়েছি যে উত্তরপাড়ায় সরাসরি বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মী ভাণ্ডার আরও বাড়বে, আর না আমরা যদি ক্ষমতায় না আসি লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এটা কি ইলেকশনের বিধিনিষেধের মধ্যে পড়ছে না? আপনারা বলুন। এই ধরনের কার্ড বিলি করা আমরা দেখতে পাইনি, এই ধরনের কার্ড বিলি করা হচ্ছে এখানে। এবার দেখুন, এটা আমি প্রকাশ্যে এখন বুঝতে পারছি না, এটা আপনি তো একদম এখানে নতুন একটা বিজেপির project মুখপাত্র, যেটাকে, কংগ্রেসের আমরা মুখপাত্র, একদম যাই হোক, যেটা তীব্র ইলেকশনের বিরোধী পরেই করি। শুরু করার প্রতিশ্রুতি। আমরা অবশ্যই তীব্র বিরোধিতা মানে করি। আর তো এবং যদি তুমি আমরা বিজেপির আর তো যদি তুমি কংগ্রেস করে কি বিজেপিকে সমর্থন করছো? তার মানে তোমরা কি না না, তুমি তুমি কংগ্রেস করে কি বিজেপিকে সমর্থন তার করছো? মানে তাহলে তো তোমরা মানে আমরা বিজেপিকে যেটা সমর্থন বলবো করছো, তোমরা বিজেপিকে সমর্থন করছো বলেই আজকে না, না, বাংলায় আমরা- বিজেপি আমরা কোথায় সমর্থন এই করছি? দৌরত্ব তোমাদের জন্য। আচ্ছা, আমাদের জন্য? তৃণমূল কংগ্রেস আচ্ছা, হাত আচ্ছা। ধরে এনেছে। আচ্ছা, আমরা হাত ধরে তৃণমূলের এনেছি। সবচেয়ে বড় আচ্ছা। বন্ধুর নাম শুভেন্দু। আচ্ছা, এটা বুঝতে হবে। না না, আজ যে শুভেন্দু আজকে আজ যে বন্ধু না, না। কাল সে শুভেন্দু, এই কথাটা শুনেছো তো তুমি? না না, আজকে মানে বেঈমানদের তোমাদের বলা হয়, বন্ধু তো, উদাহরণ দেওয়া হয়। তোমাদের বন্ধু তো তারা। না, না, আজ তো যে বন্ধু, কাল সে আজকে শুভেন্দু। আমার বক্তব্য এই যে যেটা আপনারা দেখাচ্ছেন এটা অবশ্যই ইলেকশন বিধিনিষেধের মধ্যে পড়ছে। আমরা এটা তীব্র বিরোধিতা করি। কোথায় আর বিরোধিতা তীব্র করবে? বিরোধিতা। অমলেন্দু বাবু, দেখুন, যে কোনো নির্বাচনে, ভারতবর্ষের নির্বাচনের যে কোনো রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল যারা নির্বাচনে পার্টিসিপেট করে, তারা তাদের নির্বাচনী ইস্তাহার হিসাবে যে যে বিবৃতি মানুষের কাছে তুলে ধরার সেগুলো তুলে ধরে, এবং সেই ক্ষমতা প্রত্যেক দলেরই আছে। আজকে তৃণমূলের বা কংগ্রেসের বা অন্যান্য রাজনৈতিক দল যারা, তাদের কোনো কিছু না, না, বলার ভোট নেই, করার কিন্তু নেই। এটা আমাদের ইস্তেহারে তুলে দেওয়া হচ্ছে না, এটা তো কার্ড বিলি করা এটা তো হচ্ছে। আপনাদের ইশতেহার নয়। নির্বাচনী ইস্তাহারের একটা কপি যদি এটা দুবার ইশতেহার কোথা তিনবার থেকে করে হলো? প্রকাশ আপনাদের করা হয়, পরিকল্পনা যদি থাকে তাহলে সেটা তো নির্বাচনী ইশতেহারেও থাকতে পারে। কোনো ভায়োলেশন হচ্ছে না, মডেল কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে না। এখানে কাউকে ওই 3000 টাকা দেওয়া হচ্ছে না। 3000 টাকার যে কেন্দ্রের নির্বাচন অঙ্গীকার কমিশন করা আর হয়েছে, বিজেপি সেই তো এক হয়ে গেছে। অঙ্গীকারপত্র, এখন তোমরা যেটা অঙ্গীকারপত্র, করবে, বিজেপি যেটা ভরসা। করবে সেটাই নির্বাচন ভরসা কমিশনের মানে কি? কাছে। ভরসা এটা মানে যদি কি? তৃণমূল কংগ্রেস আরে করতো, এখন বাংলা আপনারা বাংলা রেড়ে করে চিন্তা বেরিয়ে করেন। পড়তেন। বাংলা এখন বলতেন বলতেন না। কোড অফ ভায়োলেন্স হয়েছে, তৃণমূল নির্বাচন কংগ্রেস বিধিনিষেধ বাংলা ভঙ্গ বাংলা হয়েছে। চিন্তা করে বাংলা এখন বলতেন তোমরা না। করেছো ভরসা যেহেতু, কার সেই মানে জন্য কি? এখন ভরসা তোমরা কার বলবে মানে- না ভরসা কিছু কার হয়নি, এটা মানে করা কি? যায়। ভরসা কার মানে কি? ভরসা আপনাদেরকে নির্বাচন মানুষ ভরসা কমিশনের করছে না, রুলস সেটাকে রেগুলেশন কি স্বীকার করুন। বিজেপি একটাও ফলো মানুষ করছে? তৃণমূলকে ভয় পাচ্ছে, সরকারি জায়গায় বিজেপিকে ব্যানার ভরসা পোস্টার করছে। লাগাচ্ছেন। মানুষ তৃণমূলকে ভয় করছে, বিজেপিকে মানুষ ভরসা তৃণমূলকে পাচ্ছে। ভয় করছে না, সেটা মানুষ খবর একটা তো দলকেই জনসভায় ভয় দেখা পায়, যাচ্ছে। পশ্চিমবঙ্গের তার মানুষ, জন্য আপনাদের সেটা বিজেপিকে। কারণ বিজেপি হলো বাংলা বিরোধী, আরে আপনাদের বাঙালি বিরোধী। নেত্রীও মুখ ফসকে বিজেপি বলছেন, আসলে এখানে জোড়া মাছ ফুলে ভাত ভোট খাওয়া, দেবেন না। বাঙালির মাছ খাওয়া তুলে আরে দেবে। আপনাদের নেত্রীও মুখ ফসকে বলছেন জোড়া ফুলে ভোট দেবেন না। আপনাদের নেত্রীও বলছেন। না না, দেখুন, মানুষ কাকে ভরসা করেছে কি ভয় করছে সেটা তো আমরা পরে দেখতে পাবো ইলেকশনের পরে, কিন্তু এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট কিনা আমি এটা জানতে ভরসা চাইছি। কার বলতে কি? ভরসা কার বলতে কি? সাধারণ মানুষকে ভরসা দেওয়া, ছাত্র সমাজ, মাতৃশক্তি, এদেরকে ভরসা কার? কিন্তু সেটা তারা এতদিন বিজেপিকে আগে ভরসা করছেন, কেন দেয়া গেল না? তাদের যেখানে কাজ ইলেকশন নিয়ে 6 দিন বাকি, 6 দিন আগে কেন এই ভরসাটা দিতে হচ্ছে? না, এই ভরসা তো কন্টিনিউ দেওয়া হচ্ছে। কার্ডটা তার একটা প্রতিলিপি। আজকে সাধারণ মানুষ, যুবশক্তি, মাতৃশক্তি বিজেপিকে ভরসা পাচ্ছেন, তার জন্য তারা কার্ড গ্রহণ করছেন। দিকে দিকে আপনারা যাচ্ছেন, দেখছেন সব জায়গায় মানুষ যেখানে বিজেপির কর্মীরা আচ্ছা, যাচ্ছে, আজকে যে যারা স্টেজে নিয়েছে, যারা স্টেজে কার্ড নিয়েছে, না, না, যারা স্টেজে কার্ড নিয়েছে, একটু আগে আমি দেখছিলাম আপনাদের চ্যানেলে দেখাচ্ছে এইটার যে সমর্থনটা দেখাচ্ছেন। এই ছেলেটিকে, তার জন্য এই ছেলেটি হচ্ছে আপনাদের কোড অফ বাঁকুড়ার কন্ডাক্ট জেনারেল সেক্রেটারি। তার মানে মানুষ নিচ্ছে না, এবিভিপির ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি নিচ্ছে। একটু আগেই আপনাদের এই যে ইনি হচ্ছে বাঁকুড়ার জেনারেল সেক্রেটারি এবিপির ছাত্র সংগঠনের। তাহলে এই ছেলেটা সাধারণ ছাত্র না সাধারণ যুব? আপনি বলুন অমলেন্দু বাবু, এই কথাটা আপনি বলুন, আমি বলছি না। কারণ আমরা চিনি, আমরা ছাত্র রাজনীতি করেছে, কৌশিক মাঝিও ছাত্র রাজনীতি করছে, আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত, আমরা এই মানুষগুলোকে চিনি। উত্তরটা নেব অমলেন্দু বাবু। নিজের দলের লোককে দিয়ে বলছেন যুবরা নিচ্ছে। হ্যাঁ, দেখুন, একটা
অমলেন্দু বাবু উত্তরটা আজকে দলীয় কার্যালয়ে যখন কার্ডটা নিতে আসবে, তখন দলীয় কার্যালয়ে স্বাভাবিকভাবে হয়তো দলের কোনো কাজের সাথে বা দলের কোনো এটা তো দলীয় কার্যালয় নয়, দলীয় কার্যালয় তোতলাচ্ছে। আজকে আপনি সাধারণ মানুষ যারা আপনাদের ভাবনা ধরা পড়ে গেছে, আপনি নিজেও এখন ধরা পড়ে গেছেন। বাঁকুড়ার MEP আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, এই যে ওরা নির্বাচনী ইস্তেহার করেছে বা আজকে এই সব কার্ডগুলি করেছে, কালকে কার্ডগুলি করেছে, ওরা দিল্লির নির্বাচনের আগে বলেছিল মহিলাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে বলেছিল তো অমলেন্দু বাবু, দিল্লির নির্বাচনে 3000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। দিল্লির নির্বাচন 1.5 বছর হয়ে গেছে, দিল্লির নির্বাচন 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর ওখানে আপনাদের সরকার রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ওখানের মহিলারা কোনো টাকা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে কটা প্রকল্প চালু করেছেন, প্রত্যেকটা প্রকল্পে মানুষকে যেই কথা দিয়েছেন, নির্বাচনী ইস্তেহারে যে কথা তিনি বলেছেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষ সেটা কিন্তু পাচ্ছে। মানুষ যেটা পাচ্ছে সেটা মানুষ নিজেই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলবার মানুষ নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে হারানোর জন্য মানে এটা একটা বিষয় যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য একজন দেশের প্রধানমন্ত্রী চিন্তায় পড়ে গেছেন। এবং শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, বিজেপি এখানে যা যা প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে নাকি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করে দেবে। বিজেপি পশ্চিমবঙ্গে আর হারানোর কর্মসংস্থান করে দেবে, তো সেটা তো বাস্তব কথা। ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে তো 12 বছর ক্ষমতায় রয়েছে এবং আরো 16খানা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে যে সরকারি ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোই তারা পূরণ করতে পারছে না, তারা পশ্চিমবঙ্গে এসে করবেটা কি? আর দ্বিতীয়ত হলো আমাদের যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি এবং আমাদের যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সেগুলোকে এতদিন ওরা বলতো ভাতা নীতি, এতদিন বলতো ডোল পলিটিক্স বলে গালাগাল করতো। আজকে পশ্চিমবঙ্গে ওরা এসে আমাদের প্রকল্পগুলোকে টুকে সেগুলোকে বলছে যে আমরা বাড়িয়ে দেবো, আমরা ক্ষমতায় আসলে আরও বেশি করে মানুষ উপকৃত হবে। আরে ভাই, যে 16খানা রাজ্যে তোমরা ক্ষমতায় আছো, যে দেশে তোমরা ক্ষমতায় আছো, বিজেপি তো 12 বছর ধরে ভারতবর্ষের ক্ষমতায় আছে, তো কেন্দ্র সরকারের তরফ থেকে এরকম কোনো ভাতা কেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওরা করতে পারেনি এতদিন? কেন্দ্র সরকারের তরফ থেকে তো করতে পারতো। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে করতে হবে ভারতবর্ষের মানুষের জন্য পারতো। এটা পায়ের তলায় মাটি নেই। পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় শক্ত মাটি আছে, তাই কোনো সময় SIR এর মাধ্যমে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে, আর কোনো সময় মিথ্যে প্রতিশ্রুতি, ভাওতা, জুমলা কথাবার্তা বলে আপনি জানেন না বলুন, অর্জন করতে চাইছে কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগাতে দেয় না কেন? এই মাটি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এই মাটিকে লাগাতে গেলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে বেশ আসবো আপনাদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন বাবু, আজকে আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে লিয়েন্ডার পেজ তিনি যুব শক্তি ভরসা কার্ড বিলি করছেন, গতকাল আমরা দেখেছিলাম মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়েছে। এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট কিনা আমি জানতে চাইছি আপনার কাছে। সুমন বাবু, শোনা যাচ্ছে আমার কথা? আমরা আবারও সুমন বাবু যে বিষয়টা জানতে চাইছিলাম যে এই যে যুবশক্তি ভরসা কার্ড বিলি করা হচ্ছে, মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট কিনা, এটা কি ভায়োলেশনস কিনা আমি জানতে চাইছি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। হ্যাঁ সুমন বাবু, দেখুন, এটা ডেফিনেটলি মডেল কোড অফ কন্ডাক্টের পরিপন্থী। আমাদের এটা মাথায় রাখতে হবে, এই নির্বাচন কমিশন এখনো অব্দি যা যা কাজ করেছে, যে ধরনের ভাষা ব্যবহার করেছে, যেমন বোরোলিন, বার্নল, সেগুলো কোনোটাই নির্বাচন কমিশনের যা বিধিনিষেধ সেগুলোর মধ্যে পড়ে না। নির্বাচন কমিশন এই নির্বাচনে কোনো নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করছে না, তারা একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল এন্টিটি হিসেবে কাজ করছে। সেই জন্যই বিজেপি এই ধরনের ঘোষণা করার পরও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এবার আমাদের দেখার, যেহেতু আজকে সুপ্রিম কোর্ট ভোটার তালিকা নিয়ে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ঘোষণা করেছে, সেহেতু আমাদের দেখার যে এই বিষয়েও সুপ্রিম কোর্টের কাছে মানে রাজ্য সরকারকে যেতে হয় কিনা বা তৃণমূলকে যেতে হয় কিনা, যে মডেল কোড অফ কন্ডাক্টকে বিজেপি এইভাবে ভায়োলেট করছে। আমার মনে হয় যে মডেল কোড অফ কন্ডাক্ট বা সমস্ত কিছুকেই
বিজেপি যেভাবে ভায়োলেট করছে এবং নির্বাচন কমিশন সেগুলোকে যেভাবে মদত দিচ্ছে তা স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন কোনো নির্বাচনে দেখা যায়। ধন্যবাদ আপনাকে সুমন বাবু। সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অমলেন্দু বাবু উনি কিন্তু বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিনের উনার অভিজ্ঞতা, তিনি বলছেন যে এটা কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন। না দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন সেটা হচ্ছে যদি কোনো নতুন প্রতিশ্রুতি বা নতুন করে কোনো মানুষকে যদি কিছু দেওয়া হয়, এটা তো বা নতুন কিছু প্রতিশ্রুতি অর্থ বিজেপির সাহায্য দেওয়া হয়। আজকে এই এটা কি আপনাদের ইশতেহারে আছে? ৩,০০০ টাকা অবশ্যই ইশতেহারে ৩,০০০ টাকা করে আমাদের অন্নপূর্ণা যোজনা, এই প্রকল্পের নাম তো নেই। অবশ্যই যুবকদের অর্থ সাহায্যের কথা নির্বাচনী ইশতেহারে বলা আছে। প্রকল্পের নাম তো সেইটাকে ভরসা কার্ড আকারে যুবকরা যদি গ্রহণ করেন তাতে কোন কোনো যুবকরা গ্রহণ মডেল করছে কোড অফ অমলেন্দু কন্ডাক্টের বাবু? ভায়োলেশন হয় না। কোন যুবকরা আর গ্রহণ যদি- করছে? আপনাদের দলের যুবকরা? আরে আজকে তো আপনাদের দলের যুবকরা, বাংলার যুবকরা তো করছে না। বাংলার যুবকরা চাকরি চাইছে, বাংলার যুবকরা চাকরি চাইছে। মানুষকে দিয়ে তারপরে দিতে পারেননি, সেটা বলুন না। 10,000 অ্যাকাউন্টে টাকা ঢোকানোর পর আর তো টাকা ঢোকাতে পারেননি অর্থাভাবে পশ্চিমবঙ্গ সরকার। মানুষকে ভাঁওতা যদি যুবকদেরকে কেউ দিয়েছে, আপনারা তো আপনাদের নেতা সবসময় আমাদের নেতাকে পাপ্পু বলে এসেছে। যুবসাথী প্রকল্প নামে পাপ্পুকে এত ভয় পান কেন? আপনাদের নেতাকে প্রশ্ন করুন, নরেন্দ্র মোদীকে পাপ্পুকে এত ভয় পায় কেন? আজকে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে ফ্রি ট্রান্সপোর্ট মহিলাদের জন্য, তাহলে বিজেপির রাজ্যগুলোতে নয় কেন? সেই কথাটা বলুন। আজকে প্রত্যেকটা কংগ্রেস শাসিত রাজ্যে গ্যাস কত টাকা আর আপনাদের বিজেপি শাসিত কত টাকা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবার পরেই। আমাদের এই প্রকল্পকে 2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করে, বেটি বাঁচাও বেটি পড়াও একটা প্রকল্প চালু করে। আজকে আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে কোনো একজন মেয়ে যে স্কুলে পড়ে সে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কোনো টাকা পায়? আপনি যদি একটা উদাহরণ দেখিয়ে দিতে পারেন তাহলে আমি তৃণমূল কংগ্রেস করা ছেড়ে দেব। প্রকল্পগুলোকে পশ্চিমবঙ্গে কেন আপনি চালু যদি করতে দেননি? একটা উদাহরণ দেখিয়ে দিতে পারেন, আমি বলছি তো আমি তৃণমূল, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আপনার কাছে উদাহরণ নেই, আপনাদের কাছে আসলে কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন পশ্চিমবঙ্গে চালু করতে দেননি বলুন? পাস করতে চায়, আর কিষাণ সম্মান টুকলি নিধি করে পাস টাকা করতে কেন চায়, না? কিন্তু ওরা টুকলিটাও ঠিক করে করতে পারে না, কারণ মিথ্যে কথা জুমলা। একেবারে। এবং কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল যে বিজেপি শাসিত রাজ্যে কি কি হয়নি এবং কংগ্রেস শাসিত রাজ্যে কি কি হয়েছে। এবং আজকে একটা চমকে দেওয়ার মতন তথ্য এই মুহূর্তে দেব আপনাদেরকে এবং দেখাবো, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে সেখানে নাকি অপরাধের দিক থেকে পশ্চিমবঙ্গ একেবারে শীর্ষে রয়েছে। এবং সত্যি এটা দুর্ভাগ্যজনক, কারণ যে উত্তরপ্রদেশে আমরা হাথরসের মতন ঘটনা দেখেছি, যেখানে নারী নির্যাতনের দিক থেকে, অপরাধের দিক থেকে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী একেবারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানকারই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিনা এই দাবি রাখছেন। কি দাবি করেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। बंगाल की भूमि भारत की कल्चरल भूमि रही है। कल्चरल कैपिटल के रूप में बंगाल को पहचान मिली थी। आज बंगाल में प्रोटोकॉल बुला करके इसको क्राइम कैपिटल के रूप में ममता दीदी के नेतृत्व में टीएमसी ने बदल दिया है। और बहनों और भाइयों, यही है पहचान का संकट आज बंगाल के नौजवानों के सामने। ये बंगाल की भूमि भारत की कल्चरल भूमि रही है। कल्चरल कैपिटल के रूप में बंगाल को पहचान मिली थी। आज बंगाल में प्रोटोकॉल बुला करके इसको क्राइम कैपिटल के रूप में ममता दीदी के नेतृत्व में टीएमसी ने बदल दिया है। और बहनों और भाइयों, यही है पहचान का संकट आज बंगाल के नौजवानों के सामने। কৌশিক, তোমরা নাকি তোমাদের আমলে পশ্চিমবঙ্গকে ক্রাইম ক্যাপিটাল বানিয়েছো। এই যে আমার এখানে ব্যাসটা আছে না, আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, এরা এসছে পশ্চিমবঙ্গে হামলা করতে। এই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওর একটা নাম হয়েছে বুলডোজার বাবা। ওর নাম হয়েছে বুলডোজার বাবা। কেন বুলডোজার বাবা নাম হয়েছে?
তার কারণ ও সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে গরিব মানুষের বাড়ি, গরিব মানুষের দোকান, যারা বিজেপিকে ভোট দেয় না বলে ও মনে করে তাদের ঘরবাড়িকে গুড়িয়ে দিয়েছে। এবং ও ভারতবর্ষের একমাত্র উত্তরপ্রদেশ একটি রাজ্য যেই রাজ্যে প্রতি মাসে একটা করে ধর্ষণের খবর বেরোয়, যেখানে উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদের মেয়েদেরকে অত্যাচার করে, তাদেরকে ধর্ষণ করে, তাদেরকে হত্যা করে এবং ও সরকারের প্রশাসন সেটাকে মদত দেয়। তাদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা, প্রমাণ লোপাটের জন্য যোগী আদিত্যনাথের পুলিশ কাজ করে। এবং এরকম হাথরাস থেকে উন্নাও কোথাও হচ্ছে সারা ভারতবর্ষে। হাথরাসের নাম লোক জানলো কিভাবে? সারা ভারতবর্ষে উন্নাওয়ের নাম জানলো কি করে? এই যোগী প্রথম কথা হচ্ছে যোগী আদিত্যনাথের আমার রিপ্লাই দেওয়াটা আমার মনে হয় টাইম পাস। কারণ যোগীজি প্রত্যেকটা সভাতে এসে যখন বলছে যে রামলালা নাকি টেন্টের মধ্যে ছিল, কংগ্রেস এত বছর কিছু করেনি, ওই টেন্টের মধ্যে থাকার সময় ওখানে কিন্তু বিজেপি জিতত। আর যখন রাম মন্দির তৈরি হয়ে গেল, রামলালা মন্দিরে চলে গেল, তখন কিন্তু ওখানকার মানুষই কিন্তু অযোধ্যা থেকে বিজেপিকে সাফা চাট করে দিল। তো এবার থেকে বোঝা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ যে বড় বড় কথা বলে, আজকে তার রাজ্যটা দেখুন একবার ভালো করে। নট অনলি হাথরাস, আজকে কিছুদিন আগেই আমরা দেখেছি হোলির সময় একটা বড় কাণ্ড ঘটলো। এই রাজ্যটা চলতি মাসের শুরুতেই আমরা দেখলাম যে সেখানে ধর্ষণের ঘটনা ঘটলো। শুধু তাই নয়, আপনারা আর একটা জিনিস ভুলে যাচ্ছেন, প্রত্যেকটা কলেজে আপনারা ভালো করে দেখবেন, একমাত্র উত্তরপ্রদেশ সারা দেশের মধ্যে একমাত্র, যেটা বলছিল কৌশিক মাঝি বলছিল, আর একটা যোগ করছি আমি, প্রত্যেকটা কলেজে ঢুকতে গেলে রামের লোগো লাগিয়ে ঢুকতে হবে। যে রামের লোগো লাগিয়ে ঢুকবে না তাকে সেই কলেজ থেকে রাস্ট্রিকেট করা হবে। এটা সবচেয়ে বড় অপরাধ। আমি আমার শিক্ষা কেন্দ্রকে আমি ধর্মীয় মেরুকরণ করব, গৈরিকীকরণ করব, এই একমাত্র একটা রাজ্যে আছে যেটা উত্তরপ্রদেশে আছে, আর কোথাও নেই। আমি অমলেন্দু বাবুর কাছে আসবো। অমলেন্দু বাবু, দেখুন, মানুষ যদি রামের প্রতি আস্থা রাখেন তাতে অন্য কারোর গাত্র জ্বালা, তা বলে আমি মা কালীর ভক্ত, তা বলে আমি রাম করব কি করব না সেটা আমার ব্যাপার না। ধর্মাচরণের প্রতি আস্থা রাখবেন। না, আমি তো মা তারা না, এটা আমাদের প্রসঙ্গ নয়। অমলেন্দু বাবু, আজকে যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে এই রাজ্যে তৃণমূলের আমলে নাকি অপরাধের দিক থেকে শীর্ষে গেছে, কিন্তু কে বলছেন নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে রাজ্যে এই চলতি সপ্তাহের প্রথমেই একজন তরুণীকে তাকে ক্যাফের মধ্যে কয়েকজন গণধর্ষণ করেছে। না, দেখুন, আজকে একটা কথা, আজকে উত্তরপ্রদেশের আপনি যদি দেখেন, উত্তরপ্রদেশের কথা যদি আপনি বলেন, উত্তরপ্রদেশের যেভাবে পশ্চিমবঙ্গের থেকে জনসংখ্যা ডবল জনসংখ্যা এবং তার সেই অনুযায়ী ক্রাইম, তাহলে পশ্চিমবঙ্গে ক্রাইম অনেক বেশি। হ্যাঁ, অবশ্যই জনসংখ্যা যেখানে যোগী আদিত্যনাথের সরকার তাহলে কিছু করতে পারছে না। তাহলে অমলেন্দু বাবু আপনি স্বীকার করে নিচ্ছেন যে যোগী আদিত্যনাথ এজ এ মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে একজন সফল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। আজকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রত্যেক বছর পুলিশরা এফআইআর রেজিস্টার করে না, রেকর্ডই রাখে না, সেই জন্য আপনারা দেখতে পান না, সেটাকে স্বীকার করুন। অমলেন্দু বাবু, যেখানে এনসিআরবি রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ সুরক্ষার দিক থেকে, নিরাপত্তার দিক থেকে নাম্বার 1, শুধু একবার নয় 4 বার। এনসিআরবি রিপোর্টটা কোত্থেকে আসে? যখন ক্রাইমটা রেজিস্টার হয় না, সেন্ট্রাল থেকে আসে, সেই সেন্ট্রালই তো বলছে উত্তরপ্রদেশ অপরাধের দিক থেকে শীর্ষে। এখানে তো খাপ পঞ্চায়েতের মতন পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে সালটানো হয়। এই খাপ পঞ্চায়েত কথাটা কোথা থেকে এসেছে জানেন তো? ওটা উত্তরপ্রদেশ থেকে এসেছে। খাপ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্বীকার করুন। উত্তরপ্রদেশে হয়, মানে উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদের উপরে অত্যাচার করে, আর উচ্চবর্ণের হিন্দুদের প্রোটেকশন দেয় হচ্ছে আপনাদের দল, আপনাদের সরকার, মোদী যোগীর সরকার ওখানে সাপোর্ট দেয়। উত্তরপ্রদেশের ল এন্ড অর্ডার গরিব মানুষকে মেরে ফেলার ল এন্ড অর্ডার।
ওখানে আগে ল অ্যান্ড যেমন- অর্ডার বলে কিছু নেই, অবশ্যই। ওখানে গরিব আগে- মানুষের উপরে আগে বুলডোজার এই ধরনের চালানোই হচ্ছে তর্ক law and বিতর্ক, order। এই ধরনের জেলায় তর্ক বিতর্ক তো একেবারে- চলতেই থাকবে। প্রতিটা জেলায় সামনেই একেবারে আর গ্যাং মাত্র ছিল। 6 দিন পরেই রয়েছে বিধানসভা প্রতিটা নির্বাচন জেলায় এবং গ্যাং ছিল। সেই নির্বাচনে যারা বৈধ ভোটার রয়েছেন তারা যেন ভোট দিতে পারেন, যে সমস্ত মানুষজন পশ্চিমবঙ্গের যে মানুষজন রয়েছেন তারা যেন সুরক্ষিত থাকেন, নিরাপদে থাকেন, এই যে নির্বাচনে যাতে কোথাও কোনো অশান্তির ঘটনা না ঘটে, সেই বিষয়টা রক্তপাতের ঘটনা, হিংসার ঘটনা যেন না ঘটে, সেটাই কাম্য। তবে এই ধরনের তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। তবে আজকের মতন বঙ্গযুদ্ধ এখানেই শেষ করতে হবে। ধন্যবাদ জানাবো আমাদের তিনজন অতিথিকে। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি ছিলেন, কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আত্মজ্যোতি মিত্র এবং বিজেপির তরফ থেকে বিজেপির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু দত্ত ছিলেন। তিনজনকেই ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আজকের মতন বঙ্গযুদ্ধ 2026 এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো আলোচনা নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন বাংলা জাগরণ।